এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি বিস্টকে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের সঙ্গে আছি আমি মাশরাফি শশী। ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আলোচনা হয়, তবে আজকের আলোচনাটা একেবারেই সময় উপযোগী, কেননা বিধিনিষেধের মধ্যেই আগামী 1 আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রী পরিষদ বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। যদিও বলা হচ্ছিল যে 23 তারিখ থেকে শুরু হওয়া পরবর্তী এই ধাপের লকডাউন 5 তারিখে শেষ হওয়ার আগ পর্যন্ত সম্ভবত রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেওয়া হবে না। তবে ব্যবসায়ী সংগঠনগুলোর একের পর এক দিন দরবারে শেষ পর্যন্ত এই অনুমতি মিলল। কেন এই মুহূর্তে খুলে দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, কি অবস্থা তৈরি পোশাক শিল্প সহ রপ্তানি খাতের, এবং শ্রমিকদের নিরাপত্তা বা সার্বিক বিষয় কিভাবে নিশ্চিত হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেই আজ আমাদের সঙ্গে কানেক্টিভিটিতে যুক্ত হয়েছেন জনাব এইচ আসলাম সানি, সাবেক প্রথম সহসভাপতি বিকেএমইএ। জনাব আসলাম সানি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। জনাব আসলাম সানি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, আজকের আমাদের অতিথির সঙ্গে আমরা যুক্ত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। কিছুটা কারিগরি জটিলতার সম্মুখীন এই মুহূর্তে হতে হচ্ছে, তবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় আগামীকাল থেকে আবারও রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেওয়া হচ্ছে। সেটি সম্ভবত আমরা আমাদের আজকের অতিথিকে আবারও পেয়েছি, জনাব এইচ আসলাম সানি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আহ প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর প্রথমে যে বিষয়টি জানতে চাই যে বলা হচ্ছিল যে চলমান যেই লকডাউন 14 দিনের, সেই লকডাউন শেষেই রপ্তানিমুখী শিল্প কলকারখানা বা পোশাক কারখানা সেগুলো খুলে দেওয়া হবে। ব্যবসায়ী সংগঠনগুলো আমরা দেখছিলাম ঈদের পর থেকেই একের পর এক দিন দরবার করছে লাগাতার, এবং শেষ পর্যন্ত সরকার অনেকটা বাধ্য হয়েই 1 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে খুলে দেওয়ার অনুমতি দিল আর কি। কেন আসলে এই সময়টা বা এত দ্রুততম সময়ে খুলে দেওয়াটা বা চালু করাটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান আমরা আসলে বায়ারদের নির্দিষ্ট ডেট নির্দিষ্ট সময়ের অর্ডারগুলি ক্যারি করি। অন্যান্য ইন্ডাস্ট্রিগুলিতে যেমন ডেলিভারি টাইম ফ্রেম, এটা একটা ডিফারেন্স, একটা বিজনেস, ফ্যাশন বিজনেস। আপনারা জানেন যে বায়াররা কোন সময় কোন তারিখে যে মালটা কখন শপে তুলবে সেটার একটা অ্যাড তারা দিয়ে থাকে, অ্যাডভান্স অ্যাড। আর সিজনাল বিজনেস এটা, সামার উইন্টার স্প্রিং এবং বিভিন্ন উইকলি তাদেরকে অ্যাসর্টমেন্ট গুলি ভাগ করা থাকে। প্রত্যেকটা অ্যাসর্টমেন্ট প্রত্যেকটা উইকলি তারা দিয়ে থাকে। জি জনাব আসলাম সানি। আমরা সম্ভবত আরো একবার যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হয়েছি। জনাব আসলাম সানি আমাদের সঙ্গে আছেন, ইন্টারনেট কানেক্টিভিটিতেই একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আনফরচুনেটলি। এবং আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, আগামীকাল থেকে চালু হচ্ছে শিল্প কলকারখানা রপ্তানিমুখী। কেন এত দ্রুততম সময়ের মধ্যে আবারও চালু করা হলো, সেই বিষয়টি নিয়েই মূলত কথা বলছিলেন জনাব এইচ আসলাম সানি, সাবেক প্রথম সহসভাপতি বিকিএমইএ। এবং তিনি যেমনটি এখন পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনাতে আমরা যতটুকু করতে পারলাম, বলছিলেন যে তৈরি পোশাক মালিকরা বা সংগঠনগুলো এতটা তৎপর হয়েছেন, কারণটা হলো যেই রপ্তানিমুখী শিল্প সেগুলোর একটি নির্দিষ্ট পরিমাণ সময় থাকে অর্ডারগুলো ডেলিভারির ক্ষেত্রে, সেটি তারা নিশ্চিত করতে চান, ডেলিভারি ডেডলাইন ধরতে চান না। জনাব সানি, আপনি আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন, আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনি বলছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে অর্ডারগুলো কমপ্লিট করে বায়ারদের কাছে পৌঁছে দেওয়ার একটি বাধ্যবাধকতা থাকে, এবং একই সাথে বাংলাদেশকে তো বেশ কিছু প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। সার্বিকভাবে কি অবস্থা আসলে?
আবার আমি অ্যান্ড্রয়েড এর কানেকশন দিচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি আমরা। আপনি শুনতে বলুন। পাচ্ছেন আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। এখন মনে হয় সবকিছু ঠিকই আছে। আহ, কথা বলছিলাম আসলে জি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের আমাদের যে অর্ডারগুলি চলতেছিল এটা যদি আমরা মিস করি তাহলে বায়ারদের সাথে একটা ব্যাড মেসেজ যাচ্ছে যে আমাদের যেভাবে বাংলাদেশের সাপ্লাই চেইনটা আমরা ঠিক রাখছি না, সমস্ত বায়ারদের যে কনফিডেন্স এদেশের প্রতি সাপ্লাইয়ের প্রতি সেটা বিঘ্ন হতো। এবং আমরাও যে অর্ডারগুলি আমরা প্রত্যেকটা অর্ডারগুলো হাফ ডাউন অবস্থায় যেগুলি ছিল, কোনোটা ফেব্রিক্স অবস্থায় ছিল, কোনোটা গার্মেন্টস অবস্থায় ছিল, আমরা যদি নির্দিষ্ট সময়ে সেটা শিপমেন্ট করতে না পারতাম তাহলে সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা ছিল, ডিলে হওয়ার সম্ভাবনা ছিল, এয়ার শিপমেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। আর ম্যাক্সিমাম এয়ার শিপমেন্ট হলে আমাদের এটা 30-40% এয়ার শিপমেন্টের খরচ হয়, যেটা গার্মেন্টস মালিকদের পক্ষে বহন করা সম্ভব ছিল না। আরেকটা জিনিস হলো যে আমাদের যে 14 দিনের যে প্রোডাকশন লস, আগামী দিনের অর্ডার গুলিতে সে প্রোডাকশন লসটা আমরা কোনোভাবেই ওভারটাইম করে শেষ করতে পারতাম না। সেই জন্যই সে দুইটা সেই জন্যই আমাদের গার্মেন্টস মালিকরা এবং ইন্ডাস্ট্রির মালিকরা সব উদ্বিগ্ন ছিল। যদি আমরা ফ্যাক্টরি গুলি অন্তত 1 তারিখে চালু করতে পারি তাহলে 7 দিনের যে লসটা এটা হয়তো আমরা বায়ারদেরকে মানাতে পারবো, তারা হয়তো মেনে নিবে। সেই কোভিড সিচুয়েশনে আমাদের স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্যের কথা, আমাদের রিস্কের কথা মনে করে যে আমরা সেটা ওভারকাম করতে পারবো। তারা হয়তো এক্সটেনশন দিবে, কিছু কিছু লস হলেও আমরা এটা ওভারকাম করতে পারবো। কিন্তু 14 দিন হলে যেই লস হতো সেটা ওভারকাম করার, সেটা পুষিয়ে নেওয়ার ক্ষমতা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের নাই। আলটিমেট কি হতো? আলটিমেট কোটি কোটি ডলার ডিসকাউন্ট হতো, মাল অনেকগুলি গুডস বায়াররা নিতে পারতো না, তারা হয়তো ডেফার্ট করতো নেক্সট সিজনের জন্য। যেটা আমাদের এমনিতে আমরা 1 বছরে অর্থনৈতিকভাবে অনেক ঋণ নিয়ে আমরা বেতন দিয়েছি। সেই পর্যায়ে যদি পঞ্জীবিত আবার ঋণের সম্মুখীন আমরা হই, ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রি সেই ক্ষতি বহন করার ক্ষমতা আমাদের থাকতো না। আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যখনই আমাদের যেগুলো ক্রাইসিস উনি যেভাবে দেখেন সেটা অবশ্য এই বছর এবার ব্যতিক্রম হয়নি। যখন আমাদের নেতারা দেখতে পারলেন, বললেন এবং উনি ঠিকই বুঝলেন আমাদের প্রবলেম, এবং আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আগামীকাল থেকে খুলে দিয়েছেন। সেই জন্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুধু নয়, শুধু বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রির যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনটা ঠিক রাখতে গেলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি খোলা ছাড়া আমাদের পক্ষে আর কোনো বিকল্প ছিল না। সেই জন্য আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে, এবং ধন্যবাদ জানাই বিকিবি, বিজিএমই এবং নেতৃবৃন্দ যারা এই জন্য কাজ করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রির পক্ষে। দিনরাত তারা নির্দাহীন ভাবে কাজ করছে যাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেওয়া হয়। আরেকটা জিনিস, আপনি আরেকটা প্রশ্ন করলেন যে শ্রমিকরা কিভাবে আসবে। আমাদের বিজেপির সভাপতি অলরেডি বলেছেন যে আমাদের শ্রমিকরা যারা যারা আছেন আশেপাশে, আসলে শ্রমিকরা আশেপাশেই থাকেন। 70% কোনো ক্ষেত্রে 80% শ্রমিক এখন ঢাকাতে আছে। তারা যারা আছেন তাদেরকে দিয়ে গার্মেন্টস চালু করবে। আমাদের বিজেপির বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে যে তাদেরকে আসার জন্য আহ্বান করা হয়নি। আমরা চাই নাই সেটা বিস্তৃত হোক, যারা আছেন তাদেরকে দিয়ে ফ্যাক্টরি চলবে। কিন্তু জনাব সানি, তাদেরকে যারা ঢাকার বাইরে আছেন বা দূরবর্তী জেলাগুলোতে আছেন, আপনি বলছেন যে তাদেরকে আসার জন্য আহ্বান করা হয়নি, কিন্তু একই সাথে যখন পোশাক কারখানা খুলে যাবে একটি মনস্তাত্ত্বিক চাপে তারা থাকেন, অনেক সময় চাকরি হারানোরও একটি ভয় থাকে। অতীতেও বিভিন্ন সময় এমন ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই, তবে ছোট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ফিরছি, দর্শক সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বিস্টকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে কানেক্টিভিটিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব AH আসলাম সানি,
সাবেক প্রথম সহসভাপতি বিকেএমইএ জনাব এইচ আসলাম সানি, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাবার আগে যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, যে আপনারা বলছেন ঢাকার আশেপাশে বা ইতোমধ্যেই কারখানার আশেপাশে যে সকল শ্রমিকরা আছেন তাদেরকে দিয়ে কাজ শুরু করতে চান, বাকি যারা আছেন দূরবর্তী জেলাগুলোতে পরবর্তীতে যোগদান করলেও হবে। প্রশ্নটা ঠিক এখানেই, কারখানা খুলে যাওয়ার পর একজন শ্রমিকের সেই প্রিভিলেজটা কতটুকু তারা ভোগ করতে পারেন, যে যখন পারবেন তখন আসবেন, এমন একটি অবস্থাতে তারা আদৌ আছেন কিনা? এবং একই সাথে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে আপনারা কি এমন কোনো উদ্যোগের কথা ভেবেছিলেন যে এই সকল শ্রমিকদেরকে নিয়ে আসার জন্য একটি সমন্বিত কোনো পরিকল্পনা আদৌ করা যায় কিনা? প্রথমত আপনি যেটা বলছেন, আপনার প্রশ্নটা যে এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শ্রমিক বন্ধ ছিল, ভাগ্য আমাদের খুব 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 ভালো যে গার্মেন্টস বন্ধ ছিল। এই জন্য গত কিছুদিন লকডাউনের ভিতরেও যে হাজার হাজার মানুষ বিভিন্ন পাটুরিয়া, বিভিন্ন যানবাহন দিয়ে যে আসতেছিল, ফেরি পার হতে ছিল আপনার সব জায়গায়, সেটা গার্মেন্টস এর নামটা আসেনি। আপনারা দেখেন শ্রমজীবী মানুষ যারা আসছেন গত 7 দিন, তারা কেউ গার্মেন্টস না আসতে পারে। আজকে যদিও এরকম ঘটনা হয়, আপনারা নিশ্চয়ই এই দেশের আপনারা যারা নিউজটা হবে যে গার্মেন্টস এর জন্য এতগুলি লোক আবার আসছে। গত 7 দিন বন্ধ ছিল। আসলে মানুষ তার বেঁচে থাকার জন্য, তার কাজের জন্য, তার খাওয়ার জন্য, আমাদের অর্থ সামাজিক অবস্থার জন্য, সেটা আমরা দেখেছি। বর্তমান যে 7 দিন গার্মেন্টস বন্ধ থাকার পরেও দেখেছি আমরা এটা রোধ করতে পারি না, আমরা চিহ্নিত করতে পারিনি যে হাজার গার্মেন্টস বন্ধ থাকার পরেও কেন লক্ষ লক্ষ লোক ফেরিঘাটে এভাবে জীবন বাজি রেখে হেঁটে আসছে। আপনি দেখেন একটা মানুষ 100 কিলোমিটার দূর গিয়ে কৃষি কাজ করার জন্য হেঁটে আসলে নিউজ আপনারা করছেন। আমরা যেটা বলি সেটা কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি এই কোভিডের কোনো একটা শ্রমিকের চাকরিচ্যুত করে নাই। 10,000 কোটি টাকা ঋণ নিয়ে আমরা বেতন দিয়েছি। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি, এখন চাকরি যাবে চাকরি থাকবে সেটা নিয়ম নৈতিক এবং এটা প্রতিদিনের প্র্যাকটিসের ব্যাপার। আমরা কোন শ্রমিকের যেটা ওয়াদা করে বিজিএমই সে ওয়াদা রাখে। আমরা শ্রমিকদের কাছে অত্যন্ত যত্নশীল, কারণ শ্রমিকরা আছে বলেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এবং মালিকরা আছে বলেই শ্রমিকরা আছে। মালিক শ্রমিকের সে সমন্বয়, সেই নীতিবোধ, সেই দায়িত্ববোধ আমাদের মালিকদের আছে। আর এই জন্যই আমাদের ইন্ডাস্ট্রি আজকে বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করেছে। সমস্ত বিশ্বের কাছে আজ বাংলাদেশ মডেল সেকেন্ড ইথিক্যাল ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ। আমরা যেটা আপনারা আশা করব আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি খোলার জন্য আপনাদের মাধ্যমে, আপনাদের মিডিয়াই আমাদেরকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পক্ষে কাজ করে। আমরা আশা করি আমাদের শ্রমিক চাকরিচ্যুত দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে আমরা প্রকাশ না করি। এই যে বাংলাদেশে চিনবেন 4 কোটি পরোক্ষভাবে যে ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যে ইন্ডাস্ট্রি বাংলাদেশের এত কিছু পরেও প্রাইড নিয়ে আসছে, সেই ইন্ডাস্ট্রিকে আমরা সাপোর্ট করি। আমরা চালাতে চাই স্বাস্থ্যবিধি মেনে। আপনাদের কাছে দেখেন এতদিন কোভিড এর পরেও এমন কোন দুর্ঘটনা ছিল না গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে একটা শ্রমিকের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। হয়তো বিচ্ছিত কিছু কিছু অসুস্থ হয়েছে, কিন্তু আমরা যে প্রিপারেশন নিয়েছি, আমরা যে স্বাস্থ্যবিধি ফলো করি, আজকে বাংলাদেশের 40,50,00,000 শ্রমিক একটা স্বাস্থ্যবিধিতে, একটা নিয়মাবলীতে ছিল, একটা আবদ্ধ জায়গায় ছিল, যারা প্রতিদিন 12 ঘন্টা কাজ করতো, কাজ করে তারা বাসায় যেত। 12 ঘন্টা তারা 8 থেকে 12 ঘন্টা তার একটা নির্দিষ্ট নিয়ম করে রেখেছিল। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি একটা সেল্টার সেন্টার, সাপোর্ট সেন্টার, সেখানে ডাক্তার আছে, নার্স আছে। প্রত্যেকটা লোকের 2 ঘন্টা পর পর হাত ওয়াশ করা, মাস্ক পরা বাধ্যতামূলক। এটা বাংলাদেশের মতো কোথাও আর্মি, মিলিটারি, আপনারা বিজেপি দিয়ে সেটা কোথাও প্রমাণ করতে আমরা পারিনি। কিন্তু আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা করেছি, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ 30 বছর যাবৎ তাদেরকে একটা শৃঙ্খলিত জীবন দিয়ে, শৃঙ্খলিত নিয়ম কানুন দিয়ে আমরা এটা তাদেরকে ট্রেনিং করেছি যে মানুষগুলি আমাদের বাসায় কাজ করে। জনাব আসলাম সানি, এই ব্যাপারগুলো নিশ্চিতভাবেই সাধুবাদ পাবার মতো যোগ্য। আপনারা যারা গার্মেন্টস সংশ্লিষ্ট আছেন তারা সেই কাজটি অনেকটা প্রশংসনীয় ভাবেই করেছেন এবং
আপনারা যেমন দীর্ঘ 30 বছর ধরে এই সকল শ্রমিকদেরকে ট্রেন আপ করেছেন, দক্ষ করে গড়ে তুলেছেন, একই সাথে দীর্ঘ 30 বছর ধরে বাংলাদেশও এই গার্মেন্টস শিল্পটাকে নিশ্চিতভাবে সেভাবে পরিচর্যা করার চেষ্টা চালিয়েছে সামগ্রিকভাবে সমন্বিতভাবেই। একটু যে বিষয়টিতে আসতে চাই যে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা কাজ করছেন, শ্রমিকদের টিকা প্রাপ্তি নিশ্চিতের ক্ষেত্রে এখন পর্যন্ত আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে গার্মেন্টস শিল্প অধ্যুষিত যে সকল অঞ্চলগুলো আছে সেখানে কোনো বিশেষ ব্যবস্থা করা যায় কিনা, সেটি নিয়ে আপনাদের পদক্ষেপ কি? বিজিএমই অলরেডি 25 লক্ষ টিকা গাজীপুর এলাকায় দেওয়ার জন্য নিশ্চিত করেছে। অলরেডি ইতিমধ্যে 4-5টা ফ্যাক্টরিতে দেওয়া হয়েছে এবং বিজিএমই অলরেডি আজকাল দেখেন চিঠি দিয়েছে মাননীয় প্রেসিডেন্ট আমাদের এমবেসি, ইউএস এমবেসি এবং ইউরোপিয়ান ইউনিয়নকে গার্মেন্টস শ্রমিকদের টিকা ব্যবস্থা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সিদ্ধান্ত দিয়েছেন যে গার্মেন্টস শ্রমিকদের প্রায়োরিটি অনুযায়ী 40 লক্ষ টিকা আগে দেওয়া যায় কিনা। আমরা আশা করছি সেই যে এটা চলমান থাকবে অতি শীঘ্রই। আবার গার্মেন্টস এর টিকা দেওয়া অত্যন্ত সহজ। আপনারা দেখেছেন গত 4টা ফ্যাক্টরিতে 25,000 শ্রমিককে মাত্র 2 দিনের টিকা দেওয়া সম্ভব হয়েছে যেটা গাজীপুরে। আমরা যদি আশা করি যে 40 লক্ষ শ্রমিকরা আমরা 2-3 মাসের ভিতরে টিকা দান সম্পন্ন করতে পারবো যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে এবং সেক্ষেত্রে সুরক্ষাটাও খুব ভালোভাবে নিশ্চিত হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনি বলছিলেন যে এই মুহূর্তে প্রচুর পরিমাণ অর্ডার আসছে তৈরি পোশাক বা নিটওয়ার শিল্পে, সেটি সামনের দিনগুলোতে আরো কতটা দিন লাগতে পারে প্যান্ডামিক পূর্ববর্তী অবস্থাতে ফিরে আসতে, বা এখন কি গার্মেন্টস গুলো বা তৈরি পোশাক কারখানাগুলো তাদের সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে কিনা? দেখেন আমাদের সাপ্লাই চেইনের অনেক একটা বিশাল চ্যালেঞ্জ আছে। ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ব্যাড, ভেরি ডিফিকাল্ট নাও ওয়ার্ল্ড ওয়াইড। ট্রান্সপোর্টেশন অনেক লেন্দি। আমাদের চিটাংপুটে জানেন যে অনেক দীর্ঘমেয়াদী জট ছিল। আর এখন ছোট চিটাংপুটে না, আপনার আমাদের যে মাদার সিপোর্ট যেগুলি আছে, যেমন আপনার সিঙ্গাপুরেও অনেক জট ছিল। ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে। তো মানুষের জীবনযাত্রার মান চেঞ্জ হয়েছে, মানুষের পোশাক পরিধি পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচারাররা অ্যাডপ্ট করেছে। আমরা যেকোনো চ্যালেঞ্জের মাধ্যমেও আমরা প্রমাণ করতে পেরেছি গত 1 বছর যে বাংলাদেশ থেকে যে সাপ্লাই হয়, আমাদের কমিটমেন্ট, আমাদের কোয়ালিটি এবং সব অত্যন্ত তাদের ডিমান্ড অত্যন্ত ভালো আছে। আগামী দিনে আসলে অর্থাৎ আশাবাদী হওয়ার মতো একটি চিত্র আমরা অন্তত এই মুহূর্তে আঁকতেই পারি। অসংখ্য ধন্যবাদ এইচ আসলাম সানি আপনাকে আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।